ডাকাত হলাম, কেড়ে খেতে শিখলাম, পশুর মতন ব্যবহার করতে শিখলাম। সেদিন থেকে মনে মনে আমি অন্য মানুষ। আমি মদ খাই না, মেয়ে মানুষ ছুঁই না, টাকা করিতে আমার কোনো স্পৃহা নেই। যদিও জানি লোকের কাছে আমি ডাকাত, আমি পাপী। সেই পাপই আমি করে যেতে চাই আজীবন। সারা জীবন আমি ডাকাতি করে যেতে চাই, আরো বড় বড় আইন সিদ্ধ ডাকাতদের হাত থেকে এই সমাজটাকে রক্ষা করব বলে। কে ওই আইন সিদ্ধ ডাকাত? যখন যে গৌরীর সিংহাসনে বসে আমার শত্রু গৌরেশ্বর সুলতান হোসেন শাহ। কর্তা, কবিরাজ মশাই দেখা করতে এসেছেন। এখন এই সময় নেহাত প্রয়োজন না হলে অধিকারী মশাই এই সময় কারোর সঙ্গে দেখা করেন না। আজকে বললাম তো, কিন্তু কবিরাজ মশাই বলছেন খুবই প্রয়োজন। ঠিক আছে, ডাকো। আসুন আসুন কবিরাজ মশাই। নমস্কার। নমস্কার নমস্কার, বসুন। এই অবেলায় আবার কি অঘটন ঘটালেন? অপরাধ নেবেন না, নিতান্ত বাধ্য হই। আহা, ভনিতা ছেড়ে আসল কথাটা বলুন। আগে পুতির কারবারি স্মৃতিকণ্ঠ বাগচি, যাকে আপনি নবদ্বীপ থেকে ধরে নিয়ে এসছেন, শুনলাম তিনি নাকি আপনার বন্দী। কৈফিয়ত চাইছেন মনে হচ্ছে। আগে কথাটা কি আমি ভুল বললাম নাকি? খবরটা আপনাকে কে দিল? আগে মানে সুলতানের হারেমে অনেক বাঁধি আছে যারা মনে প্রাণে হিন্দু। তারা ওই হাকিমের দাওয়াইয়ের উপর ভরসা নেই, তাদের চিকিৎসার ভার এই আমারই উপর। আহা, ভনিতা ছেড়ে আসল কথাটা বলুন। হ্যাঁ, বলছি মানে এই সুলতানের হারেমে একজন বাঁধি আছে যার নাম মতি বিবি। সে আর এতেন খা দুজনে মিলে আমাকে ধরেছিল। কেন ধরেছিল কেন? আগে ওই স্মৃতিকণ্ঠ তো আপনার এখানে বন্দি, মানে যদি আমি কোনো গোপনে খবর টবর এনে দিতে পারি আর কি, মানে ওরা আমাকে রিশ্বত দিতে চায়। কি খবর এনে দিতে হবে? আগে মানে বলছিলাম যে না মানে স্মৃতিকণ্ঠ তো পায়ে হাঁটা মানুষ, তার পায়ের তলা সরষে, তাই তারা জানতে চান যে শ্রীধর ঠাকুরের খবর আর কি। এই নামটা আপনি কি করে জানলেন? আগে মানে বলছিলাম যে মানে আপনার ওই তৃতীয় পক্ষের শ্বশুর শ্রীধর ঠাকুর মঞ্জুশ্রীর বাপ। সুলতানি হারেমে এ খবর কে জানতে চেয়েছে? হ্যাঁ, কে জানতে চেয়েছে? না না না, বিশ্বাস করুন, আমি এসব কিছু জানি না। মানে আমি এই উপবিদ ছুঁয়ে বলছি, আমি এসব কিচ্ছু জানি না। আপনি আসুন সিদ্ধান্ত বাগিস, খবরটা দিয়ে উপকারী করলেন। তাই ভর দুপুরে বাড়ি যাবেন, একটা দোলা দেবো। না, আর তার আর দরকার হবে না, আমি নিজেই যেতে পারবো। আচ্ছা, নমস্কার। নমস্কার নমস্কার। জানতেই হবে আমাকে নতুন বেগম।
জগদীশ, জগন্নাথ মিশ্রের ব্যামোর চিকিৎসাপত্র কেমন চলছে? বাহুল্য কিছু নেই, তবে বলতে পারেন কিছুটা অব্যবস্থাই চলছে। গোটা পরিবারটাই তো বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে, আর নিমাই তো নিতান্তই বালক। তাকে তুমি দেখলে? হ্যাঁ গুরুদেব, তবে দূর থেকে, গঙ্গার ঘাটে স্নান করছিল। বিশেষত্ব কিছু পেলে? হ্যাঁ গুরুদেব, সত্যি নর নারায়ণ। কি দেখে বুঝলেন দা ঠাকুর? হাত আর পায়ের আঙুলগুলো নীলি, টানা টানা, হরিণের মতো চোখ, ক্লান্ত, ভাবুক। সে চোখে টলটল করছে ভাব, অথচ অথচ যৌবনের সামনে দাঁড়ানো সেই শরীরটা মেদহীন, ঋজু আর দীঘল। লম্বা কিছুটা বেশি হওয়াতে কৃশ লাগে। হাঁটলে আর সাঁতার কাটলে শরীরে ঠিকরে ওঠে পৌরুষ। শরীরের তুলনায় হাতটা কিছুটা লম্বা, আর পায়ের পাতা সম ছন্দে ওঠানামা করে। এ তো রঘুবংশের রামের বর্ণ না জগদীশ। হ্যাঁ গুরুদেব, বিশ্বম্ভর যদি গৌরাঙ্গ না হতো, তাহলে তাহলে আমি তাকে বিশ্বামিত্রের সঙ্গী, তারকা রাক্ষসীর নিপাতক কিশোর রামচন্দ্র বলে ভুল করতে। এই আশ্চর্য বালক! এ হলো নবদ্বীপের বৈয়াকরণ পণ্ডিত জগন্নাথ মিশ্রের কনিষ্ঠ পুত্র, নাম বিশ্বম্ভর। বড় দুর্লভ লগ্নে জন্ম, আর রূপের কথা তো শুনলেই। বিদ্যারও জাহাজ। এই বয়সে যা খ্যাতি, আমার মনে হয় স্বয়ং শঙ্করাচার্যের পুনরাবির্ভাব হয়েছে। আপনি সকর্মে শুনেছেন? না, আমি ওকে দেখিনি, কিন্তু এই 13-14 বছর বয়সে ওর যা খ্যাতি। তবে বাবা ঠাকুর, যা শুনলাম তাতে মনে হয় ওদের সংসারে অভাব আছে। আমি কি কিছুই... এটাই তো সমস্যা সর্দার। বিশ্বম্ভর এবং তার পিতা পণ্ডিত জগন্নাথ মিশ্র, এদের দুজনেরই আত্মসম্মান বড় প্রবল। কারো কাছ থেকে সাহায্য নেবেন না। আর তাছাড়া আরো গোল বেঁধেছে অদ্বৈতাচার্যের সঙ্গে ঝগড়া লাগাতে। কেন? তার মতো জ্ঞানী ঝগড়া করবে কেন? মেঘাই, এসব কথা আমি তোমাকে পরে বলবো খন। এখন তুমি বলো তোমার বর্তমান পরিকল্পনা কি? হুম? আজ রাতে অন্ধকারে গা ঢেকে নিজের ঘাঁটিতে রওনা দেব। অপেক্ষা করব আপনার পরবর্তী নির্দেশে। ঠাকুর বাবা, বিপদ হয়েছে। তোমার দুজন সাকরেদের মধ্যে একজনের নাম কি মেঘাই সর্দার? হ্যাঁ মা, আমি মেঘাই সর্দার। কেন, কি হচ্ছে? তুমি কে? ও হচ্ছে আমার নতুন মেয়ে। কি হয়েছিল মা? আসলে আমার হাসান আর আমার শ্বশুর ব্যাপারটা কি করে জানতে পেরেছে। ওরা ভোর রাত্রে উঠেই কোতোয়ালি চলে গেছে বাবা। মেঘাই সর্দারের মাথার দাম নাকি অনেক। তুই জানলে কি করে? ওরা বেরিয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে সব বলেছে। ওরা শপথ রেখে গেছে তোমাকে জঙ্গলে পাঠানোর জন্য। ওরা কিছুতেই চায় না তুমি ধরা পড়ো। কিন্তু কেন? আমাকে ধরালে তো ওরা অনেক ইনাম পাবে। আচ্ছা, আমি তোদের এই অঙ্কটা কিছুতেই বুঝতে পারছি না। কি জানিস তুই শাবনাম? পালানোর সময় পাওয়া যাবে একটু? হ্যাঁ, পালাও, এক্ষুনি পালাও। এই বাড়ির পেছনে একটা ধান জমি আছে, তারপরে একটা ঝাঁকড়া তেঁতুল গাছ, তেঁতুল গাছের পরে বিরাট একটা বাঁশবাগান, বাঁশবাগানের পরে বিল করে তো পারলেই আর চিন্তা নেই। তবে এদের চক্র তো প্রচুর গভীর। মেঘাই সর্দার সাঁতার কাটে মাছের মতো। চলি গো সকালে, যদি বাঁচি এই যাত্রা আবার দেখা হবে। আসি ঠাকুর, এসো, দীর্ঘজীবী হও। মাগো, আমার প্রাণ তুমি রক্ষা করবে, গড় করে দেবে। যদি বাঁচি তোমার কাছে ফিরে আসবই।
কিন্তু গুরুদেবের কি হবে? পালাবো, জঙ্গলে পালাবো এখনই। আমার যে বেঁচে থাকা দরকার। ইতিহাস লেখা তো এখন আমার শেষ হয়নি। হ্যাঁ বাবা, আর দেরি করো না, কারণ মেঘাই ডাকাতকে না পেয়ে ওরা যদি তোমাকে ধরে ফেলে, তাহলে তাহলে আমি যে বিধবা হব। কেন কেন শবনম? আচ্ছা, তোর বর আর শ্বশুর আমাকে বাঁচিয়ে রাখতে চায় কেন? বল শবনম। এই কথা তুমি জানতে চাও না বাবা? এ কথা ওরা জানতে পারলে আমার শ্বশুর বাড়িটাকে ধুলোয় মিশিয়ে দেবে, আর আমার দুধের মতো দুটো শিশুকেও যে ওরা ছাড়বে না বাবা। কিন্তু অদ্বৈতাচার্যের কাছে শিক্ষা লাভ না করতে পারলে তোমার অসুবিধাটা কোথায়, সেটা তো আমি বুঝতে পারছি না। আপনি পণ্ডিত মানুষ, এই কথাটা বুঝতে পারছেন না তা হয় না। আসল কথা হলো বুঝতে আপনি চাইছেন না। তুই কাকে কি বলছিস নিমাই? থাক থাক সচি, ওকে বলতে দাও, ওকে বলতে দাও। অপরাধ নেবেন না বাবা। অদ্বৈতাচার্য শুধু অধ্যাপক নন, তিনি বহুদর্শী। অসামান্য তার পাণ্ডিত্য, নজিরবিহীন তার পুঁথির সংগ্রহ, তীব্র তার বিশ্লেষণ, তীক্ষ্ণ তার যুক্তি। একাধারে যেমন তিনি বাগ্মী, তেমনি ধৈর্যশীল শ্রোতাও। এমন একজন গুরু না পাওয়া মানে শুধু বিরাট ক্ষতিই নয়, একটা বিরাট পাঠাগারে পড়াশোনার অধিকার খুইয়ে বসা। তার মানে তুই কি চাইছিস ওই দৈত্যগুরুর কাছে? সচি, ওকে বাধা দিও না, ওকে বলতে দাও, এটা ওর ভবিষ্যতের কথা। বলো বলো বিশ্বম্ভর, তোমার কি বলার আছে বলো। আচার্যদেব সত্যবদ্ধ, তাই তার কাছে পড়ার হয়তো আমার হবে না, কিন্তু আমি তার কাছে সময় অসময়ে যেতে চাই, আলোচনা করতে চাই, বিতর্ক চাই, আর চাই সেই অসামান্য পাঠাগারে পড়ার অনুমতি। কিন্তু সে অনুগ্রহ তিনি তোমাকে করবেন কেন? হয়তো করবেন না বাবা। আমি তার প্রিয় শিষ্য ছিলাম। তোমার তোলা অভিযোগে আর মায়ের কথায় ব্যথিত হয়ে যেদিন উনি আমাকে ত্যাগ করেন, সেদিন উনি আমাকে তো কিছু বলেননি। এই কথাটাই আমি নবদ্বীপের শ্রেষ্ঠ নৈয়ায়িক আচার্যদেবকে মনে করিয়ে দিতে চাই। জিজ্ঞেস করতে চাই, কোন অপরাধে তিনি আমাকে তার পদতল থেকে বিচ্যুত করলেন। নিমাই, এই কথাটা তুই তাকে শুধুবি? কেন নয় মা? গুরু যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, গুরু যেমন সর্বদেবতা, তেমনি তো তিনি বন্ধু, মহাবন্ধু। তাই তাকে আমার এই ন্যায় প্রশ্নটা জানাবো না? কোন কারণে উনি আমাকে বঞ্চিত করলেন? এই প্রশ্ন তো কর্ণ দ্রোণাচার্যকে করেছিলেন মা। তোর সঙ্গে তর্কে পারি অত জ্ঞান আমার নেই নিমাই। মা গো, তুমি পরম বৈষ্ণব নীলাম্বর চক্রবর্তীর কন্যা, পণ্ডিত জগন্নাথ মিশ্র তোমার স্বামী। এত জাতক্রোধ কি তোমাকে সাজে মা? থাক বিশ্বম্ভর, মাতা পিতার দোষ ত্রুটি সুপুত্রে ক্ষমার চোখে দেখে। ও, তার মানে মনে মনে সব স্থির করে বাবাকে বলতে এসেছিস? উনি যে আমার আদিগুরু। বিশ্বম্ভর, বেশ, আমি অনুমতি দিলাম, কিন্তু তিনি তোমার সঙ্গে কেমন ব্যবহার করবেন
সে আমার জানা নেই। তিনি স্বয়ং যদি আমাকে ফিরিয়ে দেন, তাহলে তাহলে আমি তাকে বৈষ্ণবের ধর্ম স্মরণ করিয়ে দেব। ধর্ম? কি ধর্ম? ক্ষমা, ক্ষমা সচি, যা তোমার নেই। নেই। যার পর পর আটটি সন্তান অকালে চলে গেছে, যার ছেলে থেকেও নেই, শেষ ছেলেটি ক্রমশ দূরে সরে যাচ্ছে, যার স্বামী দীর্ঘদিন অসুস্থ, তার তার তো ক্ষমা টমা শরীরে থাকে না। মন পোড়া কাঠ হয়ে গেছে আমার। মা, কি যে বলো তুমি! আমি কখনো তোমার কাছ থেকে দূরে সরে থাকতে পারি? যাচ্ছিস না? সারা সকালটা তুই পড়ে থাকিস গঙ্গাদাস পণ্ডিতের টোলে, সারা দুপুরটা উঠি মুখে করে বসে থাকিস, কোনো ক্রমে বিকেলটা কবিরাজ মশাই বাড়ি ঘুরে এসে আবার বেরিয়ে যাস। আজ হরিসভা, কাল বিতর্ক সভা, পরশু ন্যায়ের বক্তৃতা। এই তো তোর জীবন বাবা, সেখানে তোর মা কোথায়? মা, জীবনটা যে বড় ছোট মা, কত কাজ বাকি। নিমাই, নারায়ণ নারায়ণ, এ তুই অকথা কুকথা কি বলছিস বাবা? বিশ্বম্ভর, বিশ্বম্ভর, তুমি তুমি অদ্বৈতাচার্যকে গিয়ে বলো। না না না, থাক। কি বাবা? না না বিশ্বম্ভর, আমি আমি বোধহয় আজও পুরোপুরি বৈষ্ণব হয়ে উঠতে পারিনি। আজও আমার মধ্যে তমগুণ। কি অদ্ভুত তার মেধা! একটি ছাত্রের মধ্যে যে এত গুণের সমন্বয় ঘটতে পারে তা ভাবা যায় না। কি অসাধারণ তার স্মৃতিশক্তি! মানুষের হয় পড়ার স্মৃতি খুব ভালো হয়, নতুবা শ্রুতি স্মৃতি খুব ভালো হয়, কিন্তু আচার্য আমাদের নিমায়ের মধ্যে এ দুটি গুণই বর্তমান। সে একবার যা পড়ে, যা দেখে, তা তার অন্তরে ছুঁয়ে যায়। কি অসাধারণ ধৈর্য! এতটুকু চাঞ্চল্য নেই। অথচ কিছুদিন আগেও এই নিমায়ের দৌরাত্ম্যের সীমা ছিল না নবদ্বীপে, কিন্তু আজ সে নিমায়ের দিকে তাকালে অবাক হতে হয়। এই কি সেই আগেই নিমায়? সেদিনের চঞ্চলমতি নিমাই আর আজকের নিমাই, এ দুজন যেন আলাদা মানুষ। শুধুমাত্র বিশ্বরূপের সন্ন্যাস তাকে এতটা বদলে দিলে। আচার্য, আপনি বোধহয় জানেন না, নিমায়ের পিতা জগন্নাথ মিশ্র গুরুতর অসুস্থ। ওই হৃদয় ঘটিত নানান জটিলতা, তাছাড়া রক্তচাপ। জানি জানি, কবিরাজের কাছে আমি সব খবরই পাই, কিন্তু আমার সাথে বর্তমানে জগন্নাথের যা সম্পর্ক, তাতে তার বাড়িতে গিয়ে তার খবর নেওয়ার সাহস আমার হয় না। আমি ভয় পাই, অপমানিত হওয়ার ভয় পাই। আচার্য, এসবই ভবিতব্য। না হলে আপনার মতন সুমহান পণ্ডিত নবদ্বীপে সবাই বলে অদ্বৈতাচার্য থাকতে গঙ্গাদাসের কাছে নিমাইচন্দ্রের মতন ছাত্র আসে কেন? এ তুমি কি বলছো গঙ্গাদাস? না না, সারা নবদ্বীপে শিক্ষক হিসাবে তোমার প্রচন্ড সুনাম আছে। অত্যন্ত পরিশ্রমী শিক্ষক তুমি। শুধু শুধু নিজেকে তুলনা করে ছোট করো না। এসব কথা বাদ দিন আচার্য। আপনি আজকে আমাকে কেন স্মরণ করেছেন সেটা বলুন। হ্যাঁ, এসো, আসন গ্রহণ করো। আচ্ছা গঙ্গাদাস, তুমি কি নিমাইকে ইতিহাস পড়াও? না, মানে ইতিহাস আমার ঠিক আসে না, তাছাড়া দর্শন পড়াতে পড়াতেই। কিন্তু নিমাইয়ের তো ইতিহাস পড়ার প্রয়োজন আছে।
কিন্তু আচার্য, ইতিহাস তো ক্ষাত্র বিষয়ক ইতিহাস। হ্যাঁ, রাজনীতির সঙ্গে যাদের সরাসরি একটা যোগাযোগ আছে তাদের ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা আবশ্যক। তার কারণ ওই রাজনীতির খেলায় ইতিহাসের শিক্ষা গ্রহণ করা দরকার। কিন্তু নবদ্বীপে বৈষ্ণব ঘরে ব্রাহ্মণের সন্তান হয়ে এই অস্ত্র শিক্ষা ইতিহাসের কি প্রয়োজনীয়তা? আমি অস্ত্র শিক্ষার কথা বলছি না গঙ্গা দাস, আমি শুধু ইতিহাস শিক্ষার কথা বলছি। তা বেশ, সেই ইতিহাস নয় শিক্ষা করা যাবে, কিন্তু কোথায় সেই ইতিহাস? কার রচনা আছে? হ্যাঁ, শুনেছি ফার্সিতে লেখা কোনো গ্রন্থ মিললেও মিলতে পারে, কিন্তু তাও তো সেসব ইতিহাস রাজা রাজরাদের পয়সায় লেখা, তাদের মর্জিমাফিক ইতিহাস। তাতে তো মানুষের সুখ দুঃখের কথা নেই। সেই জন্যই তো তোমাকে ডেকে পাঠিয়েছি গঙ্গা দাস। গঙ্গা দাস, বাংলার সামাজিক ইতিহাস লেখার কাজ চলছে। যে ইতিহাসে শুধু রাজা বাদশার লোভ আর যুদ্ধের কথা লেখা থাকবে না, সেখানে বাংলার সাধারণ মানুষের খাওয়া পড়া, সুখ দুঃখ, উত্থান পতনের কথা লেখা থাকবে। সেই ইতিহাস নিমাইয়ের পড়া উচিত, পড়ার প্রয়োজনীয়তা আছে। সেই ইতিহাস পড়লে সাধারণ মানুষের সুখ দুঃখ সে বুঝতে পারবে। সেই ইতিহাস লেখার কাজ চলছে গঙ্গা দাস। কে লিখছেন সেই ইতিহাস? বলতে কোনো বাধা আছে আচার্য? না, পণ্ডিত প্রভাকর মিশ্র লিখছেন সেই ইতিহাস। পণ্ডিত প্রভাকর মিশ্র? যদিও লোকে বলে তিনি জীবিত, আপনি তার সন্ধান কি করে পেয়েছেন? না, আমি তার সন্ধান পাইনি। শুনেছি তিনি উত্তরবঙ্গে কোথাও আত্মগোপন করে আছেন। তবে একজনের মারফত তার সঙ্গে আমার যোগাযোগ হয়। আচার্য, আপনার মতন বিশুদ্ধ পণ্ডিত প্রভাকর মিশ্রের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কেন, আমি সেটাই বুঝতে পারছি না। তোমার জায়গায় অন্য কেউ এ প্রশ্ন করলে তার আমি উত্তর দেওয়ারই প্রয়োজন বোধ করতাম। কিন্তু তুমি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছো, তাই তোমাকে আমি সবকিছুই বলতে পারি। গঙ্গা দাস, তোমার এই টোলের বাইরেও একটা বিরাট পৃথিবী আছে। সেই পৃথিবীকে জানার চেষ্টা করো গঙ্গা দাস, তাকে বোঝার চেষ্টা করো। আচার্য, আপনি আমাকে মার্জনা করবেন, আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না। প্রভাকর মিশ্রের মতন লোক কেন রাজনীতিক হয়ে গেলেন এ কথা জানার কখনো চেষ্টা করেছো গঙ্গা দাস? আমি তো তাকে মাধবেন্দ্র পুরীর কাছে ছাত্রাবস্থা থেকে চিনি। তার মতন তার্কিক বৈষ্ণবদের মধ্যে আর নেই, এমনকি সনকরাও তাকে শ্রদ্ধা করে। গৌড়ের গাজী মকদম শাহ তার অন্তরঙ্গ বৌদ্ধ। এরা দুজনে মিলে এদের প্রতাপে বাঘে গরুকে এক ঘাটে জল খাওয়ান। তার মতন লোক শুধু হাফসিদের অত্যাচার অনাচারের প্রতিবাদ করেছিলেন বলে তার সেই অমূল্য গ্রন্থাগারকে সুলতানি শাসন পুড়িয়ে দেবে? দাস, আজ যারা তোমার বইপত্র পড়াচ্ছে, কাল তারা তোমার হাত কাপড় নিয়ে কান মারবে। তারপরে তারা হাত বাড়াবে তোমার স্ত্রী কন্যা। তোমার তো উভয় সংকট গঙ্গা দাস। একদিকে তোমার জীবন সংকট, তোমার মনুষ্যত্বের সংকট, আরেকদিকে তোমার বিদ্যা, তোমার বুদ্ধি, তোমার দর্শন, তোমার চিন্তা সবকিছুর উপরে পরপর আঘাত নেমে আসছে। এই পরিস্থিতি প্রভাকর মিশ্রের সাহস ছিল, তাই তিনি রাজনীতি হতে পেরেছেন। কিন্তু তুমি পেরেছি কি? কিন্তু আমি কি করতে পারতাম আচার্য? আমার ক্ষমতা কতটুকু? তোমার অনেক ক্ষমতা গঙ্গা দাস, তুমি অনেক কিছু করতে পারতে। আমি? হ্যাঁ, তুমি। শোনো গঙ্গা দাস, তোমার গ্রন্থাগারে কি পুঁথিপত্র আছে সব আমার জানা। ওই কটি পুঁথি দিয়ে নিমাইকে তুমি বেশি দিন আটকে রাখতে পারবে না। বেশ, আপনি আমাকে কি করতে বলেন বলুন। তুমি এবং নিমাই যখনই প্রয়োজন হবে আমার গ্রন্থাগারটি ব্যবহার করতে পারো।
দিনে রাতে যে কোনো সময় তোমাদের জন্য আমার গ্রন্থাগারের দ্বার খোলা থাকবে। কিন্তু কেন আপনার এবং প্রভাকর মিশ্রের এই নিমায়ের প্রতি পক্ষপাতের কারণটা কি? প্রভাকর মিশ্র নিমাইকে চেনেন না। তিনি যা কিছু করছেন তা লোক মুখে নিমাইয়ের অসাধারণ মেধার খবর পেয়ে করছেন। আর আমি যা করছি, কেন করছি, তার উত্তর নয় তুমি আজ নাই জানো। থাকছে কথা। তুমি আমার অনুরোধ রাখবে তো? আচার্য, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমি ধন্য হলাম। হ্যাঁ, রাঙা টুকটুকে একটা মেয়ে, পায়ে নুপুর বাজবে, সারাদিন তোমার সাথে সাথে থাকবে, তোমায় সেবা যত্ন করবে, আমাদের গৌরাঙ্গকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে। এমনটা দেখার বড় স্বাদ ছিল, কিন্তু সে আর হলো না। আপনি সবসময় অমন করে বলবেন না। কবিজ বসে তো বলেছেন। কবরেজ মশাই, তিনি তো তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন, কিন্তু কিন্তু আমি তো বুঝতে পারছি সচি, প্রদীপে তেল ফুরিয়ে আসছে। এই তো এই উঠে বসার পরিশ্রমটুকুও শরীর আর নিতে পারে না। বুক ধরফর করে, দম বন্ধ হয়ে আসে। আজ 4 মাস চতুষ্পাঠী বন্ধ। ধীরে ধীরে কলসির জল গড়াতে গড়াতে তলানিতে এসে ঠেকেছে। কি করে যে চলবে সংসার? চুপ করুন। এত দুশ্চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বেন। দিন দিন যে ফুরিয়ে আসছে সচি, আমি বেশ বুঝতে পারছি। বিশ্বম্ভরের অধ্যয়ন সমাপ্ত হলো না। জানি না আমার অবর্তমানে গঙ্গাদাস পণ্ডিত কি তার দায়িত্ব নেবেন? অধ্যাপনাই তো আমাদের পেশা। উপযুক্ত দক্ষিণা না পেলে আমরা তো সবাই আছি। সর্বরীরা আছে, সর্বজয়ারা আছে, শ্রীহট্টে আমার শ্বশুরবাড়ি ভিটে মাটি আছে, যৎসামান্য আমার গয়নাও আছে। আপনার চিকিৎসা, গৌরাঙ্গের পড়াশোনা আমি কিছুতেই বন্ধ হতে দেব না। আচ্ছা, তুমি একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি? ওই ওই হরিতকি মিশ্রের ছেলে সকালে দেখি গঙ্গাদাস পণ্ডিতের টোল থেকে ফেরে। আমি এই দাওয়ায় বসে বসেই দেখতে পাই। আবার বিকেল বেলাও সূর্যাস্তের পূর্বেই সে বাড়ি ফেরে। কিন্তু আমাদের বিশ্বম্ভর তো আরো অনেক পরে ফিরে আসে। কি করে সে অতক্ষণ? এ কথা যে আমার মনে হয়নি তা নয়। আমি নিমাইকে জিজ্ঞেস করেছি। ও জিজ্ঞেস করেছিলে?
কি বললে সে? সে আজকাল দৈত্যগুরির বাড়ি যাতায়াত শুরু করেছে। যাচ্ছে? সত্যি যাচ্ছে? নিমাই তো মিছে কথা বলে না, ওটাই তোর একমাত্র গুণ। ত্রিপুরারি, তোমার পায়ে শত কোটি প্রণাম ঠাকুর। আমায় আমায় বড় নিশ্চিন্ত করলে তুমি। আবার আবার অদ্বৈতাচার্য বিশ্বম্বরকে তার পায়ে ঠাঁই দিলেন। আমি আমি বড় নিশ্চিন্ত হলাম। সবই তোমার করুন ঠাকুর। পত্তিটা খেয়ে নি। কেমন আছেন মিশ্র মশাই? বনমালী ঘট, আরে, আপনি কোত্থেকে? আমি সোজা গৌড় থেকে আসছি। ও, সোজা গৌড় থেকে? আগে হ্যাঁ, আমি একটা গোপন কাজে এসেছি, সেই সঙ্গে আপনাকে একটা খবর দিতে এলাম। ও আচ্ছা আচ্ছা, বসুন। হ্যাঁ, বসুন, বসি। বসুন। তা বসি। আপনার নিজের খবর শুনি আগে। কেমন আছেন? নিজের খবর? আমি একটা তাল গাছ, তাল গাছের কোনো খারাপ খবর থাকে মিশ্র মশাই? মাঠের মাঝে আমি একটা তাল গাছ। যাক, আপনি এরকম অসুখ বাঁধালেন কি করে? পরপর অনেকগুলো আঘাত মনটাকে একেবারে ভেঙে দিয়েছে। আর আর বড় ছেলে বিশ্বরূপের চলে যাওয়াটাও তো আমরা কেউ মেনে নিতে পারিনি। যাক, আপনি কি খবর এনেছিলেন বলছেন? বলি বলি ব্যাপারটা হচ্ছে, কালকে নৌকো থেকে ঘাটে নাবদি আপনার ছেলের সঙ্গে আলাপ হলো। ছেলে? হ্যাঁ নিমাই? হ্যাঁ, বিশ্বম্ভর। বিশ্বম্ভর নাম বলতেই আমি বুঝতে পারলাম, কি অনিন্দ কান্তি। তারপরে দেখলাম সারা নবদ্বীপে ওই ছোট্ট ছেলেটার নাম, পণ্ডিতের নাম একেবারে লোকের মুখে মুখে। সবই আপনারই আশীর্বাদ। আশীর্বাদ নয়, এ আশীর্বাদ নয়, মেধা, ব্যবহার। তারপরে কাল ওর সঙ্গে মিশে যে পরিচয় আমি পেয়েছি, তাতে আমার মন ভিজে গেল। আচ্ছা, গৌরবতী ওর নাম পৌঁছলো কি করে বলুন তো? হ্যাঁ, গৌড়? গৌড়ের নিমাইয়ের নাম? আগে হ্যাঁ। ঘটক মশাই, আপনি কি আজকাল দিনের বেলাতেই শাক্ত মতে কারণ বাড়ি পান করছেন? আপনি আমায় উপহাস করছেন? ভাবছেন আমি প্রলাপ বকছি? আপনি নতুন সুলতান ওই হুসেন শাহকে চেনেন? আগে না, তবে আমাদের বিশ্বম্ভরের সঙ্গে তার কি সম্পর্ক? কদিন আগে স্মৃতিকণ্ঠ বাগজিকে ওই গৌড়ের পেয়াদা নবদ্বীপ থেকে তুলে নিয়ে গেছে, সেটা আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কথা কানে এসেছে বটে। স্মৃতিকণ্ঠ এখন আছেন ওই গৌড়ের অধিকারী সুবুদ্ধি রায়ের অতিথিশালায়। আমি সকর্ণে শুনেছি। কি? আপনি আপনি এসব কথা নিয়ে পাঁচকান করবেন না, আমার জীবন সংশয় হবে। না না, সে প্রশ্নই ওঠে না। কিন্তু আপনি কি শুনেছেন? কি শুনেছেন? স্মৃতিকণ্ঠ আর সুবুদ্ধি রায় আলোচনায় বারবার অদ্ভুত আচার্যের সেরা ছাত্র বিশ্বম্বর মিশ্রের নাম উচ্চারণ হতে শুনেছি। কল্যাণ মিস্ত্রি, কি ব্যাপার?
এই বেলা দ্বিপ্রহরে তুমি? মোহিতলাল তোমাকে ঠিক কি বলেছিল বলো তো? আগে আচার্য সেই তো আমাকে গিয়ে বললে যে আপনি আমাকে স্মরণ করেছেন, প্রয়োজন খুব গুরুতর। ওর ছাত্রদের মধ্যে মোহিতলাল খুব বোকা পণ্ডিত মশাই। মোহিতকে ধরে আনতে বললে ও বেঁধে নিয়ে আসে। না, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, কিন্তু তা এত জরুরি নয় যে এই ভর দুপুরে রোদে তেতে পুড়ে তোমাকে আসতে হবে। তবে যখন এসে পড়েইছো, তখন আমার এখানে কিঞ্চিত নিরামিষ অন্নব্যঞ্জন গ্রহণ করে তারপরে যেও। আচার্য, সে তো আমার পরম সৌভাগ্য যে আমি আপনার ঘরে অন্ন গ্রহণ করব। তবে এই ভেবেও আবার খুব খারাপ লাগছে যে আপনার বধূ মাতাকে হাঁড়ি আগলে বসতে হবে, এটা খুবই বিড়ম্বনা মাত্র। তাহলে গোবিন্দের ভোগ দিয়েছি, একটু প্রসাদ আনি। নিশ্চয়ই। তা আপনার পুত্রদের খবর কি, সব কুশল তো? হ্যাঁ, খুব ভালো। আমার মধ্যম পুত্রটি সম্ভবত দক্ষিণে যাবেন, ওর আরো পড়ার ইচ্ছে। বাহ, খুব ভালো। আপনি মার্জনা করবেন, কৌতূহল বশত এই প্রশ্নটা করছি। আপনি সেই থেকে দেখছি একটি দ্রবণ এই পুঁথিতে লাগাচ্ছেন, এটা কিসের ব্যাপার বলুন তো? আর বলবেন না, আপনাদের আচার্যের মাথাটিতে তো উদ্ভট চিন্তার একেবারে হাড়ি। এটি সাপের সঙ্গে ব্যাঙ মিশিয়ে বানানো। এটি দিয়ে স্নান করালে পুঁথির পরণভাবে আরো বাড়বে। সাপের সঙ্গে ব্যাঙ মিশিয়ে? আচ্ছা, এ তোমরা কি শুরু করলে? এই দ্বিপ্রহরে বৌদিদি দেবরে মিলে এই বৃদ্ধের ভীমরতির চর্চা করছে। ভীমরতি আপনার? হতেই পারে না। পণ্ডিত মশাই, এই রাসায়নিক দ্রব্যটি জেনে নিন, পুঁথির যত্নে অভ্যর্থ ওষুধ। অভ্যর্থ কিনা জানি না, তবে দেখো গঙ্গাদাস, আমাদের বঙ্গদেশ তো বর্ষার দেশ। বাতাসে জলীয় উষ্ণতা, তার উপরে কীট পতঙ্গ প্রচুর। এখানে দেব দেউলি রক্ষা করা যায় না, আর এই সারাক্ষণ ফুল জল বেলপাতার সংস্পর্শে থাকা পুঁথি রক্ষা করা তো প্রায় অসাধ্য ব্যাপার। তাই এই রাসায়নিকটি দিয়ে তার সামান্য চেষ্টা করছি। আগে আচার্য, এতে কি কি লাগে? খুব সামান্য, কিঞ্চিত গন্ধক, নিশাদল, কালো জিরে, কিঞ্চিত তিল তৈল এবং শুকনো লঙ্কা। এটি তৈরি করার প্রক্রিয়া আমি তোমাকে পরে বলে দেব। কই, তুমি ওনার জন্য গোবিন্দভোগ আনো। ও হ্যাঁ, আনি। আচার্য, অস্থির হয়েও না, তোমার ভয়ের কোনো কারণ নেই। শোনো গঙ্গা দাস, আমি যদি তোমার কাছে কিছু প্রার্থনা করি, তুমি আমাকে দেবে? যদি আমার সাধ্যাতীত হয়? অর্বাচীনের মতন কথা বলো না গঙ্গা দাস। সাধ্যাতীত প্রার্থনা করে শুধু মূর্খ। বেশ, আমি চেষ্টা করব। কিন্তু তার আগে তোমাকে মন্ত্রগুপ্তের শপথ নিতে হবে। তোমাকে শপথ নিতে হবে যে তোমার আর আমার এই আলোচনার কথা তোমার জীবিতকালে তৃতীয় কোনো ব্যক্তি জানতে পারবে না। পারবে? কিন্তু তুমি আমার উপর ভরসা করতে পারছো না গঙ্গা দাস? আমি আপনাকে কথা দিলাম আচার্য। নিন পণ্ডিত মশাই, শুরু করুন। সীতা, আমি এবং গঙ্গা দাস আমরা কিছু গোপন আলোচনা করব। বেশ তো, করুন না। আপনার ছাত্ররা তো কেউ নেই এখন। না সীতা, আমি এবং গঙ্গা দাস ব্যতীত অন্য কোনো তৃতীয় লোকের এটা জানা উচিত নয়। ও, আমাকে নিয়েই সমস্যা? বেশ, আমি ঘরে যাচ্ছি। একটা কথা বলি পণ্ডিত মশাই, আপনাদের আচার্যদেব কিন্তু দিনে দিনে ইতিহাসের চাণক্যের মতো জটিল কূট ব্রাহ্মণে পরিণত হচ্ছে না? এ তুমি কি বলছো? না, এই পত্রের হাতের লেখা তার নয়, কিন্তু সুবুদ্ধি রায়ের মতন একজন লোক এই অবস্থায় সে কি নিজে আমাকে চিঠি লিখতে পারে? কি আশ্চর্য, শিষ্য তার গুরুকে পত্র লিখতে পারে না? না, কিন্তু এ তো শিষ্য এবং গুরুর সংবাদ বিনিময় নয়। এই পত্রের উদ্দেশ্য তো আলাদা।